দেখুন, এই সমস্যা শুধু আপনার নয়, এটা সবারই সমস্যা। সমস্যাটা কি? যে মাসের প্রথমে আপনার পকেট ভর্তি টাকা, 20 তারিখ চলে গেল, আস্তে আস্তে টাকা টানাটানি শুরু হয়ে গেল, 22, 23, 24, 25, আর 5 দিন যায় না, অথবা শেষ সপ্তাহ মোটে চলছে না। কেন চলছে না? আপনি চলছে না সেটা জানেন, কিন্তু কেন চলছে না, কি কি করা দরকার ছিল, সেটা আপনি অবশ্য চিন্তা হয়তো করেননি। আমি আজকের ভিডিওতে সেটা ক্লিয়ার করব, যে কি করলে আপনার মাস শেষে যে টানাটানি পড়বে না, আপনি স্মুথলি মাসটা পার করতে পারবেন। যে আয় করেন সে আয়ের মধ্য থেকে পার করতে পারবেন। চলুন আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং বিষয়গুলো ভালো করে শুনুন, প্রয়োজনে নোট নিন এবং নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করেন। মনে রাখবেন, জ্ঞান যেটা আপনি আপনার জীবনে অ্যাপ্লাই না করেন, সেই জ্ঞান থাকা আর না থাকে একই কথা। সুতরাং পয়েন্টগুলো নোট করে নিজের জীবনে সেটা ইমপ্লিমেন্ট করবেন। কি করবেন? প্রথমেই আমি বারবার যে কথা বলি সেটাই বলছি, সেটা হচ্ছে বাজেট তৈরি করবেন একেবারে প্রথম দিনে, অথবা সামনের মাস শুরু হবে তার আগেই। বাজেটে আপনি কি করবেন? আপনি আয় ও ব্যয়ের একটা তালিকা করবেন। আপনার কোন কোন খাত থেকে আয় হয় এবং কোন কোন খাত থেকে ব্যয় হয় সেগুলো ঠিক করবেন। তারপরে আপনার প্রয়োজনীয় খরচের প্রতি মনোযোগ দিবেন, অপ্রয়োজনীয় খরচকে টাটা বাই বাই বলার চেষ্টা করবেন। মনে রাখতে হবে, বাজেট মানে কিন্তু টাকা আটকে ফেলা না, খরচকে নিয়ন্ত্রণ করা। নাম্বার 2, আপনি 50-30-20 রুল ফলো করবেন। ভেরি ইজি রুল। এটা কারো কারো ক্ষেত্রে একটু এপাশ হতে পারে। আপনার টোটাল আয়ের 20% আগে সেভ করবেন, 50% আপনি ব্যয় করবেন আপনার প্রয়োজনীয় জিনিসের পেছনে, যেটা অবশ্যই আপনার দরকার, বাড়ি ভাড়া, খাবার, বাচ্চার স্কুল, বাবা মায়ের টাকা পয়সা, ট্রান্সপোর্ট কস্ট, এইগুলোর মধ্যে। আর যে 30% থাকলো সেটা মূলত অপ্রয়োজনীয় খরচ, মানে যেটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে কিন্তু না হলেও চলে এরকম জিনিসের পেছনে খরচ করবেন। আপনি যদি এই 30% থেকে কিছু বাঁচাতে পারেন সেটাও আপনি সেভ করবেন। নাম্বার 3, মাসের শুরুতেই সঞ্চয় করুন। আপনার যখনই বেতনের টাকা অ্যাকাউন্টে ঢুকছে ওই অ্যাকাউন্ট থেকে আপনি সঞ্চয় করে ফেলবেন 10-20%। 50-30-20 রুলে হচ্ছে 20%। আপনার বয়স যদি কম হয় 10% হলে হবে, বয়স বেশি হলে আপনার 20% করতে হবে। তাহলে অ্যাকাউন্টে যখন টাকা ঢুকছে সেখান থেকে আপনি 10-20% অটোমেটিক ওখান থেকে ডিডাক্ট করে দিতে পারেন, অথবা আপনি অনলাইনে বসে ডিডাক্ট করতে পারেন, অথবা আপনি অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা রাখতেছেন সেই অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু এটা মাসের প্রথমেই হতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে, যদি কোনো খরচ করার পরে কিছু থাকে সেটা সঞ্চয় করি। নো, আগে সঞ্চয় করার পরে আপনি খরচে হাত দিবেন। এই যে সঞ্চয়, এটা হচ্ছে পে ইয়োরসেলফ ফার্স্ট যে কথাটা বলা হয়। এটা আপনার পরিশ্রম করে উপার্জিত টাকা আপনার পেছনেই আপনি খরচ করছেন, মানে আপনাকে পে করছেন। এটা আপনাকে পরবর্তীতে খরচ করার সুযোগ দিবে। নাম্বার 4, দৈনিক খরচের হিসাব রাখুন। আমরা যদি প্রত্যেকদিন জাপানিজদের মতো একটা নোটবুকের মধ্যে আমাদের খরচকে লিখি এবং সন্ধ্যাবেলা দেখি বা সপ্তাহে একদিন রিভিউ করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে, হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে 15-25% খরচ, মাসিক খরচ কমে যায়। তার মানে তখন আপনার ফোকাস থাকে টুয়ার্ডস এক্সপেন্ডিচার। ইউ ক্যান দেন অ্যাভয়েড আননেসেসারি এক্সপেন্সেস। যেটা আপনার খরচ করতেই হবে সেটাই তখন আপনি খরচ করবেন, আর দেখবেন যে অপ্রয়োজনীয় খরচ আপনি করছেন না, কারণ আপনি খরচ লিপিবদ্ধ করছেন। দিন শেষে অথবা সপ্তাহ শেষে প্রত্যেকটা পয়েন্ট আপনি দেখছেন, তখন আপনি বুঝতে পারছেন যে কোন খরচ আপনার করা দরকার, কোন খরচ আপনার না করলেও চলতো। যেটা না করলেও চলতো সেটা পরে করবেন না। আপনার মনের উপরে একটা মনস্তাত্ত্বিক প্রেশার তৈরি হবে, আপনার সাবকনশিয়াস আপনাকে পুশ করবে নট টু স্পেন্ড মোর অন আননেসেসারি থিংস। নাম্বার 5 হচ্ছে অপ্রয়োজনীয় খরচ কমান। আপনার ক্যাফেতে যে খেতে ভালো লাগে, আপনার সপ্তাহে 2-3 দিন রেস্টুরেন্টের মধ্যে খেতে ভালো লাগে, আপনি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ক্রেডিট কার্ড চার্জ করে বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনেন, যেটা হয়তো আপনার লাগবেই না। একটা অস্থির মানসিকতা আছে আমাদের মধ্যে, যেটা আমাদের খরচকে প্রভোগ করে, খরচ করতে আমাদেরকে বাধ্য করে। আমরা ইমোশনালি বায়াসড হই টুয়ার্ডস স্পেন্ডিং। এটাকে ইম্পালসিভ বাইং বলে। ইম্পালসিভ যেগুলো বাইং, সেটা ফুড হোক, ক্লদিং হোক, অন্য যে কোনো প্রয়োজনীয় জিনিস হোক, কোনো এন্টারটেনমেন্টের পেছনে খরচ হোক, এগুলো কিন্তু আসলে আমাদের জীবন থেকে শুধু টাকা পয়সা ছিটিয়ে নিয়ে যায়, মানে টাকা পয়সা বের করে নিয়ে যায়। আমাদের আয় বৃদ্ধি করে না, খরচকে বাড়িয়ে দেয়, সঞ্চয়কে কমিয়ে দেয়। আপনি নিজেই ভালো করে জানেন যে কোনটা অপ্রয়োজনীয় খরচ। আপনি যে কোনো জিনিস কেনার আগে নিজেকে 3টা প্রশ্ন করবেন। নাম্বার 1, আপনার কি এটা দরকার? উত্তর যদি আসে ইয়েস। নাম্বার 2, বলবেন যে আপনার কি এটা সামর্থ্য আছে কেনার? উত্তর হয়তো আসবে ইয়েস আছে। নাম্বার 3, আপনার কি এটা না কিনলে চলে, আপনার কি এটা অল্টারনেটিভ আছে? তখন দেখবেন যে অল্টারনেটিভ আছে, তখন আপনি আর কিনবেন না। এভাবে আপনি অপ্রয়োজনীয় খরচের জাতাকল থেকে বেরিয়ে আসতে পারবেন। নাম্বার 6, ইমার্জেন্সি ফান্ড গঠন করুন। আপনার 1 মাসে চলতে যে পরিমাণ টাকা লাগে সেই টাকাটার হিসাব করুন, যেটা নেসেসারি কস্ট, তাকে আপনি 6 দিয়ে গুণ করুন, তাহলে 6 মাসের একটা ইমার্জেন্সি ফান্ড হবে। এই ইমার্জেন্সি ফান্ড 6 মাস থেকে 1 বছরের একটা ফান্ড আপনি এক জায়গায় করবেন। এটা 1 মাসে পারবেন না, প্রতি মাসে একটু একটু করে সঞ্চয় করে এটা এক জায়গায় করে এমন একটা অ্যাকাউন্টে রাখবেন যেখান থেকে আপনি ইজিলি উইথড্র করতে পারেন যদি আপনি বিপদে পড়েন। আপনারা ইতিমধ্যে জানেন হোয়াট ইমার্জেন্সি ফান্ড ইজ। সো বিল্ড অ্যান এমার্জেন্সি ফান্ড অ্যান্ড নিরাপদে থাকুন। যখন আপনি বিপদে পড়বেন, অসুস্থ হয়ে যাবেন, চাকরি থাকবে না, বেতন বন্ধ হয়ে যাবে, এরকম বিপদে আপনি এই টাকাটা খরচ করবেন। পরবর্তীতে আবার যখন বিপদ কেটে যাবে এই টাকাটা আবার ভরে রাখবেন। এমার্জেন্সি ফান্ড আমাদের বর্ষাকালে ছাতার মতো, বিপদে রক্ষা কবচের মতো। নাম্বার 7 অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারে সচেতন হন। ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি আমাদের অপ্রয়োজনীয় খরচে উদ্বুদ্ধ করে এবং বেশি ইন্টারেস্ট চার্জ করে। এটা সব চার্জ অনেক। নর্মালি এটা 18-20% তারা বলবে, কিন্তু যদি ইউ ক্যালকুলেট ইন এ
প্রপার ম্যানার, তাহলে দেখবেন যে 38-40% হয়ে যাচ্ছে সবকিছু মিলে, চার্জ যদি ধরেন, ইন্স্যুরেন্স কস্ট ধরেন, তাহলে এটা ডেঞ্জারাস। এবং যে মিনিমাম পেমেন্ট আমাদেরকে পে করতে বলে ক্রেডিট কার্ড কোম্পানিগুলো, ব্যাঙ্কগুলা, ওটা যদি আপনি পেমেন্ট করেন সারা জীবনে আপনার ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ হবে না। তারা এইভাবে ফর্মুলেট করে। এবং ক্রেডিট কার্ড যারা বিক্রি করে তাদের কাছে যারা ডিফল্টেড ক্লায়েন্ট, তারা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কাস্টমার। তো আপনি ক্রেডিট কার্ড ব্যবহারে খুবই সতর্ক থাকবেন। ক্রেডিট কার্ড প্রথম ব্যবহার করলে যে 40-45 দিনের একটা টাইম থাকে যে সে সময় ইন্টারেস্ট চার্জ করবে না, এর মধ্যে পুরোটা পরিশোধ করার চেষ্টা করবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা খুবই কঠিন। এই জন্য এই ঋণটা সহজ, এই সহজ ঋণ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। সো ক্রেডিট কার্ড ব্যবহারে খুব কেয়ারফুল থাকবেন। যদি আপনি কেয়ারফুল থাকেন তাহলে তখন দেখবেন যে আপনি বাঁচতে পারতেছেন। তো শেষে আমি বলতে চাই যে আসলে আর্থিক মুক্তি কিন্তু খুব কঠিন না, এটা একটা ডিসিপ্লিনড অ্যাকশনের মধ্যে দিয়ে যেতে হয়। আপনাকে নিয়মিত সঞ্চয় বিনিয়োগ করতে হয়, অপ্রয়োজনীয় খরচ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হয়, অপ্রয়োজনীয় লোন না নেওয়া ভালো, আয়ের চেয়ে ব্যয় না করা ভালো, এগুলো আমরা জানি, তারপরে আমরা করি না, কারণ আমরা এই ডিসিপ্লিন ওয়েতে চলতে অভ্যস্ত নই। আর্থিক ব্যাপারে আপনার শৃঙ্খলা অত্যন্ত জরুরি। ইউ নিড টু হ্যাভ এ প্ল্যান, you need to have a retirement plan, you need to have a financial plan throughout your whole life. আপনার আর্থিক লক্ষ্য থাকতে হবে, তাহলে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। আর্থিক স্বাধীনতা তো ধরেন লম্বা কথা, কিন্তু মাস শেষে যে টানাটানি, এটা আপনার হবে না। বি কেয়ারফুল, নিজের প্রতি নিজে জাস্টিস করুন, নিজের আয় বুঝে চলুন, আপনার মাস শেষে টানাটানি থাকবে না। ইউ উইল লিভ আ গুড লাইফ, ফিনান্সিয়ালি অন্তত স্ট্রেস কমে যাবে। থ্যাংক ইউ।